গভীর রাতে নিজে পড়াশোনা শেষ করে কেবলমাত্র বিছানায় শোবার প্রস্তুতি নিচ্ছে রাজ্য। এমন সময় টুং করে একটা মেসেজ আসে তার ফোনে। মেসেজের শব্দে অবাক হয়ে যায় রাজ্য। এত রাতে কে মেসেজ দিল? দাদাভাই তো কখনোই মেসেজ দেওয়ার কথা নয়। তবে কৌতূহল বশত ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকতেই আগত মেসেজ দেখে সারা শরীরে অদ্ভুত এক শিহরণ খেলে যায় ষোড়শী বালিকার। সেই বার্তাটি ভালো করে নজর বুলানোর আগেই দ্বিতীয় বার্তা এসে হাজির। এত রাত জেগে পড়াশোনা করে নিজের চেহারা কেন খারাপ করছো বউ? তোমাকে বউ বলে ডেকে সম্বোধন করেছি, এজন্য আমার মোটেও অস্বস্তি হচ্ছে না, এবং আমি এটার জন্য কাউকে কোনো জবাবদিহিতা করতেও রাজি না। তুমি আমার ভবিষ্যৎ বউ। একবার যখন এমন অসভ্য পুরুষের নজরে পড়ে গেছো তুমি, আমার থেকে আর তোমার নিস্তার নেই। রাজ্য সোনা, আমি অনেক দিন ধরে নিজেকে সামলে রেখেছি, আজকে আর সম্ভব হলো না। আমি যে বড্ড বেসামাল। রাজ্য সোনা। রাজ্য নামের দিকে নজর দিতেই সংক্ষেপে চোখে পড়ল ইউভি। রাজ্য ভয়ে উচ্ছ্বাসে কাঁপা কাঁপা হাতে মেসেজদাতার নামের ওপর ক্লিক করতেই গভীর দুইটি বাদামি চোখ নজর কাড়ল তার। ফোনের মধ্যে বিভিন্ন কারসাজি করেও মেসেজদাতা পুরো কোনো ইমেজ খুঁজে পেল না রাজ্য। ফিরতি বার্তা পাঠাবে কিনা সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব করতে না করতেই পুরো রাত কভার হয়ে গেল রাজ্যের। সেদিন ভোরবেলায় রাজ্যের আর পড়াশোনাতে মন বসল না। এতদিন ধরে জানতাম মেয়েরা তাদের প্রোফাইলে চোখের ছবি দিয়ে রাখে মানুষকে আকৃষ্ট করার জন্য। এখন তো দেখছি ছেলেরাও এই ট্রেন্ড ফলো করতে শুরু করেছে। কি অদ্ভুত লোক রে বাবা। বেহুদা ভঙ্গিতে কলম কামড়ে আরো নানান ভাবনা ভেবে চলেছে রাজ্য। হঠাৎই সেই কক্ষে রেজওয়ান চৌধুরী প্রবেশ করলেন। রুমে প্রবেশ করেই মেয়েকে বলে উঠলেন তিনি, কি রে মা, এত বেলা হলো এখনো রুম ছেড়ে বাইরে বের হলি না? আজ তোর কোচিং নেই? আকস্মিক নিজের বাবার উপস্থিতি বেশ অস্বস্তিতে ফেলল রাজ্যকে। এদিকে ওদিক চিন্তায় কলম কামড়ানোর ফলে সেটারও দশা খারাপ। হতভম্ব হয়ে রাজ্য ক্যাবলাকান্তের মতো হ্যাঁ হ্যাঁ করে হেসে প্রতি উত্তর করবে সেটাই কি খুঁজে পেল না। শেষমেশ নির্বোধের ন্যায় শুধালো সে, দাদা ভাইয়ের ওই বিদেশি বন্ধু, রুমমেট বন্ধুকে তুমি দেখেছো কখনো বাপি? রাজ্যে এমন প্রশ্নে কিছুক্ষণ মেয়ের দিকে মৌন দৃষ্টিতে তাকিয়ে রইলেন ভদ্রলোক। এরপর রুম থেকে প্রস্থান নিতে নিতে তিনি বলে উঠলেন, একবার দেখেছিলাম, তাও অনেক আগে। কিন্তু ওই ছেলেকে দিয়ে তোমার কি কাজ বলো তো মা? রেজহান চৌধুরী পাল্টা প্রশ্নে খুক খুক করে কেঁদে উঠল রাজ্য। তারপর মিছিমিছি পড়াশোনার ভান করে বলে উঠল সে, এমনি হঠাৎই জানতে ইচ্ছে হলো, তাই জিজ্ঞেস করলাম আর কি। দূর দেশ দাদাভাই একা একা থাকছে, তাই চিন্তা হলো, তাই এমনি জিজ্ঞেস করলাম। খুবই কনফিডেন্সের সাথে কথাগুলো বলেই বইতে মুখ গুজে ফেলল রাজ্য। রেজওয়ান চৌধুরী এ বিষয়ে আর কোনো গুরুত্ব না দিয়ে নিজের কাজে চলে গেলেন। কিন্তু রাজ্যের খাওয়া দাওয়া ঘুম সব হারাম হয়ে গেল। সমসময় চোখ দুটো আর মেসেজ দুটো দেখেই তার রাত দিন সমান তালে কেটে যাচ্ছে। খাবার দেখলেই কেমন একটা বমি বমি ফিল হয়, গায়ে জ্বর জ্বর অনুভূতি হয়, আবার অযথাই হাসিও পায়। নিজের এহেন কাণ্ডে নিজেই নিজেকে কঠিনভাবে শাসালো রাজ্য। সবকিছু যখন মাত্রাতিরিক্ত পর্যায়ে চলে যাওয়ার উপক্রম হলো, তখন কোনো উপায় না পেয়ে রেহানকে ভিডিও কল করে বসলো রাজ্য। উদ্দেশ্য তার একটাই, বাদামি চোখের মালিককে এক নজর দেখা। রাজ্য যখন রেহানকে কল করে, রেহান তখন ল্যাবরেটরিতে কাজ করছিল। কাজের সময় হঠাৎই ফোন আসাতে বেশ বিরক্ত হয় রেহান। কিন্তু ফোনের স্ক্রিনে রাজ্যের নাম দেখে অবাক হয়ে রেহান ফোনটা তুলতেই রাজ্যের মলিন মুখ দেখে রেহান উদ্বিগ্ন হয়ে ওঠে। বলতে থাকে রেহান, কি ব্যাপার রাজ্য, তোর চেহারা এই অবস্থা কেন? কিছু হয়েছে নাকি? রেহানের উদ্বিগ্নতা কমাতে চতুর রাজ্য পড়াশোনার বাহানা দিল। বলে উঠল, এক্সামের টেনশনে প্রচুর ধকল যাচ্ছে দাদা ভাই, তুমি টেনশন করো না, আমি ঠিক আছি। কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিয়ে রেহান বলে উঠল, এমন অসময়ে তো কখনো কল করিস না, কোনো কিছু জরুরি বলবি নাকি? কোনো ম্যাথ সলভ করতে হবে? প্রত্যুত্তরে রাজ্য কি বলবে না বলবে কিছুই গুছিয়ে উঠতে পারল না। কিছুক্ষণ মাথা চুলকে ডানে বামে চোখ ঘুরিয়ে চট করে সে বলে উঠল, দাদা ভাই, তোমার রুমমেট বিদেশি ছেলেটা কি তোমার খেয়াল রাখে না? তুমি একদম শুকিয়ে যাচ্ছ দিন দিন। রাজ্যে এই কথাটা শোনা মাত্রই পাশ থেকে চট করে উঠে দাঁড়ায় যুবরাজ। এরপর ক্যামেরায় সামনে এসে রসিকতা মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, আমার যতটুকু দায়িত্ব আমি সেটাই অবকোষ পালন করছি টুনটুনি, বাকিটা পূরণের জন্য ওর একটা বউ দরকার। আমি আবার ওর বউয়ের দায়িত্ব পালন করতে পারবো না, দুঃখিত। ধবধবে সাদা ডাক্তারি ইউনিফর্ম পরিহিত পাতলা গড়নে ফর্সা ছেলেটিকে এক নিমিষে দেখেই হাড়বিড় মিস করল রাজ্য। যদিও মুখমণ্ডল মাস্কে ঢাকা, তবুও তার চোখ দুটি তার সৌন্দর্য প্রকাশ করে চলেছে বাধাহীনভাবে।
ঘনমোটা বাঁকানো ভ্রু আর ঘন ঘন ঝলমলে কালচে বাদামি রঙের চুল। পুরো চেহারাখানা না দেখলেও রাজ্য বুঝে গেল সেটি সাংঘাতিক সুদর্শন। যুবরাজের কণ্ঠ আর চেহারায় আকৃষ্টতায় মুগ্ধ হয়ে সব মিলিয়ে কোথায় তালগোল পাকিয়ে গেল রাজ্যের। প্রথমবারের মতো চোখে চোখ দেখা হলো দুজনার। রাজ্য দ্রুত চোখটা নামিয়ে কিছু না বলেই হুট করে ফোনের লাইনটা কেটে সুইচ অফ করে গায়ে কাঁথা জড়িয়ে শুয়ে পড়ল। এদিকে রেহান কোনো কিছু বুঝে উঠতে না পেরে আরও দুইবার ট্রাই করলো, কিন্তু ফোন ঢুকলো না। দুপুর গড়াতেই শরীর কাঁপে 102 ডিগ্রি জ্বর হলো রাজ্যের। প্যারাসিটামল খেয়েও কোনোভাবেই জ্বর লাগাম টানা যাচ্ছে না। রাত বাড়তে না বাড়তেই আরও বাড়তে লাগলো জ্বর। কোনো উপায় না পেয়ে কেঁদে কেটে রেহানের কাছে সবটা খুলে বললেন মিসেস তনুজা। হঠাৎই জ্বরের কারণ কারোরই বোধগম্য হলো না। এক পর্যায়ে জ্বরের ঘুরে আবল তাবল বকতে শুরু করলো রাজ্য। রেজান চৌধুরী আর তনুজা চৌধুরী দুজনে রাজ্যকে হসপিটালে অ্যাডমিট করলেন রেহানের পরামর্শ অনুযায়ী। 3 দিন পর সেই জ্বর কমে কিছুটা সুস্থ হলো রাজ্য। বাসায় ফিরে দিনরাত যুবরাজের মেসেজের দিকে তাকিয়ে রাজ্যের চোখে মুখে কালিও পড়ে গেল। তবুও সেই কঠিন হৃদয় পুরুষের কোনো ফোন বা মেসেজ কিছুই এলো না। এক পর্যায়ে যুবরাজের প্রত্যাশা বাদ দিয়ে পড়াশোনায় মনোযোগী হলো রাজ্য। দেখতে দেখতে পরীক্ষাও চলে এলো। পড়াশোনার চাপে যুবরাজকে এক প্রকার ভুলেই গেল সে। সমস্ত পরীক্ষা শেষ করে বাড়ি ফিরেই রাজ্য ডাটা অন করলো রেহানকে ফোন করবে বলে। সাথে সাথেই মেসেজ নোটিফিকেশন আসলো ফোনে। মেসেজ ওপেন করতে চক্ষু বিস্ফোরিত হবার উপক্রম হলো রাজ্যের। সেখানে লেখা আছে, আমাকে দেখে যদি তোমাকে হসপিটালে অ্যাডমিট হতে হয়, তবে দেশে ফিরে যখন তোমার পেটে আমার বাচ্চা থাকবে তখন কি উপায় হবে জান? মেসেজখানা দেখে রাগে দুঃখে অভিমানে যেতে আগ্রাসী হয়ে উঠল রাজ্য। কোনো কিছুর বাদবিচার না করেই ব্লক করে দিল যুবরাজের নম্বরটি। সেদিনই মিসেস তনুজাকে সাথে নিয়ে কিনে আনলো নতুন একটা সিম। রেহানকে পর্যন্ত সেই নম্বর দিল না। এভাবেই এক পর্যায়ে যুবরাজকে বেমালুম ভুলে গেল রাজ্য। আর আজ এতগুলো বছর পরে সেই মানুষটি তার সামনে, যাকে সে নিজের থেকেও বেশি ভালোবেসে ফেলেছে। রেহান হারিয়ে যাবার পর অবশ্য পুরনো সেই নম্বরে অনেকবার ট্রাই করেছে রাজ্য, কিন্তু কোনোভাবেই তার নাগাল পাওয়া যায়নি। রাজ্যের ধ্যান ভাঙল যুবরাজের আঙুলের তুড়ি বাজানোর শব্দে। ভাবনা থেকে হকচকে বের হয়ে যুবরাজের দিকে লাজুক দৃষ্টিপানে তাকালো রাজ্য। রাজ্যের লাজুক মুখশ্রীর দিকে তাকিয়ে প্রশান্তিতে হৃদয় ভরে উঠল যুবরাজের। যুবরাজ রাজ্যের কাছে এসে গলা খাকারি দেয়। কল্পনা করতে করতে তো রাত কাভার করে ফেলবে। আমার আজ ঘুম হলো না। কথাটি বলেই অসহায় মুখশ্রীতে প্যান্টের পকেটে 2 হাত ঢুকিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল যুবরাজ। রাজ্য কিছু বলতে যাবে তার আগেই আদুরে কণ্ঠে যুবরাজ বলে উঠল, তোমাকে আমি শাস্তি দেব রাজ্য, কঠিন শাস্তি। তুমি কি শাস্তির জন্য প্রস্তুত? যুবরাজের এমন শীতল কথায় মোমের মতো গলে গিয়ে রাজ্য শুধায়, কি শাস্তি? লাইট অফ করে ডিম লাইটটা জ্বালালে তোমাকে টিয়া পাখি দেখাতাম। তখন রাজ্য নাক মুখ কুচকে বলে উঠল, ছিছি, আমি ওসব দেখতে পারবো না আপনার নির্লজ্জ লক্ষ্য থাকার। তখন যুবরাজ বলে ওঠে, না, তোমাকে দেখতেই হবে। রাজ্য তখন কাঁদো কাঁদো মুখ করে বলে উঠল, আমি কিন্তু চিৎকার করব। যুবরাজ তখন বলে ওঠে, করো। মৃদু কণ্ঠে কথাটি বলে ডিম লাইট অফ করে পুরো রুম অন্ধকার করে ফেল যুবরাজ। রাজ্য ভয়ে চোখ বন্ধ করে নিজের জামা খামচে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। যুবরাজ সামান্য হেসে পকেট থেকে একটা ডায়মন্ডের পেন্ডেন্ট বের করে রাজ্যের গলায় পরিয়ে দিতেই অবাক হয়ে গেল রাজ্য। যুবরাজের উষ্ণ হাতে স্পর্শে কিঞ্চিৎ কেঁপে উঠল রাজ্য। রাজ্যের কানের কাছে মাদকতা মিশ্রিত কণ্ঠে ফিস ফিস করে যুবরাজ বলে উঠল, তোমাকে পাবার বাসনায় আজ 8 বছর পূর্ণ হলো। তুমি শুধু আমার রাজ্য। তোমার উপর একমাত্র মির্জা যুবরাজ জাহিরের দখলদারি ছাড়া আর কোনো আধিপত্য চলবে না। তোমার তীরসীমানায় আমি একটা পিপীলিকা আগমন পর্যন্ত বরদাস্ত করব না। তুমি শুধু আমার ব্যক্তিগত সম্পত্তি। তুমি আমার ময়না, টিয়া, টুনটুনি, চড়ুই, ঘুঘু পাখি, হামিংবার্ড, সব 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 এভরিথিং। ভোরে আলো ফুটেছে আরো ঘন্টা 3 আগে। সূর্যের প্রখর তেজ নিয়ে চিলবিল করে রোদ উঠে পুরো পৃথিবী ঝলসে দেওয়ার চেষ্টা করছে। চারপাশের দ্বারকাকগুলো কাকা ধ্বনিতে অস্থির এক পরিবেশের সৃষ্টি করে তুলেছে। নেই কোনো প্রাকৃতিক সমীহর। নিজের ভাব বসন পর্যন্ত কুমোট কবরের ন্যায় ঠেকছে। এরকম অস্থির অস্বস্তিকর পরিস্থিতিতে নিজের কক্ষে উদাম গায়ে ইজি চেয়ারে বসে সমানে বিড়ি ফুঁকে চলেছে যুবরাজ। আজকাল কোনোভাবেই 2 চোখের পাতায় ঘুম ধরা দিচ্ছে না তার। চোখ বন্ধ করলেই অতীতের বিশ্রী কিছু স্মৃতি চোখের সামনে এসে চিৎকার করে চলেছে সমানে। অজানা ভয়ে বারবার তার বুকটা কেঁপে উঠছে।
তার সর্বদাই মনে হচ্ছে এই বুঝি ভালোবাসাকেও হারিয়ে গেল। যেই দুঃসময়ে যুবরাজ বাড়ি দিয়ে এই পর্যন্ত এসেছে, সেই সময়ে পুনরাবৃত্তি দ্বিতীয়বার হবে। সিগারেটটা পুড়ে কখন যে হাতের কাছে আগুন এসে ঠেকেছে ঠাউর করতে পারেনি যুবরাজ। ভাবনায় মগ্ন থাকা যুবরাজের হঠাৎই তীক্ষ্ণ ব্যথায় আউজ করে উঠল। সিগারেটে টকটকে লাল অগ্নি তার মধ্যমা আর তর্জনী আঙুল দুটোকেই সযত্নে পুড়িয়ে দিয়েছে কয়েক সেকেন্ডের ব্যবধানে। মুহূর্তে আঙুলি দুটি গোলাপি বর্ণ ধারণ করলো, সেই সাথে অস্বস্তিকর জ্বলুনি। অজানা হিংস্র রাগে মাথা ফেটে যাবার উপক্রম হলো যুবরাজের। দ্রুত হাতে সিগারেটের ফিল্টারগুলোকে অ্যাস্ট্রেতে ফেলে ইজি চেয়ার থেকে উঠে দাঁড়ালো যুবরাজ।